এই সময়। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন এই সময় অনুষ্ঠানে। আর আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সাবি। মূলত এই অনুষ্ঠানটিতে আমরা করোনা ভাইরাসের সার্বিক ব্যবস্থাপনাগুলো নিয়ে কথা বলার চেষ্টা করে থাকি এবং দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ যেসব ঘটনাগুলো থাকে সেগুলো নিয়েও আমরা পর্যালোচনা করার চেষ্টা করে থাকি। আমরা জানি করোনার সংক্রমণ গত 3 দিন ধরে আমরা দেখছি যে 4 মাস পর 9% এসেছে। করোনা সংক্রমণের কমার একদিকে একটা আমরা চিত্র দেখছি, অন্যদিকে আমরা যেটি শুনছি যে থার্ড ওয়েভ আসার একটি আশঙ্কা সারা বিশ্বেই কিন্তু করা হচ্ছে। ফলে নতুন নতুন ভ্যারিয়েন্ট গুলো আমরা শুনছি যে আসছে। সবকিছু মিলিয়ে আসলে এই সংক্রমণ যে কমছে এটা আসলে বিশেষজ্ঞরা কি ভাবছেন, কোন দিকে যাচ্ছে সেটি জানার চেষ্টা করব। এছাড়াও আমরা জানি যে 12ই সেপ্টেম্বর থেকে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার একটি সিদ্ধান্ত হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আসলে জানার চেষ্টা করবো। আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়াই কি আসলে শেষ? এরপরেও আরো অনেক কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো বা পরিকল্পনাগুলো জানার চেষ্টা করব। এছাড়া আমরা জানি যে 13 জেলায় বন্যা হচ্ছে এবং 9 নদীর পানি যেটি বলা হচ্ছে যে 21টি পয়েন্টে বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আসলে জানার চেষ্টা করবো। বন্যা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, এর পূর্বাভাস কি বলছে সেটিও জানার চেষ্টা করব। সবকিছু নিয়ে আরো একটি বিষয় আসলে গুরুত্বপূর্ণ খুব বিষয়, যেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা তো বলাই হচ্ছে 12 সেপ্টেম্বর থেকে, তবে বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে কি সিদ্ধান্ত হলো সেটিও আজ আমরা জানার চেষ্টা করব। এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু অনায়াসে আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে ফোন করে সংশ্লিষ্ট বিষয় সংশ্লিষ্ট অতিথির কাছে প্রশ্ন রাখতে পারেন। আমরা নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই এই অনুষ্ঠানটি বা এই সময় অনুষ্ঠানটি আয়োজন করি সব সময়। আমাদের সাথে স্টুডিওতে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসক, আজকেও আছেন ডাক্তার মোহাম্মদ আবুল কালাম চৌধুরী, জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন, সহযোগী অধ্যাপক, সার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত এই সময় অনুষ্ঠানে। ধাপে ধাপে অনলাইনে যারা আমাদের সাথে যুক্ত হবেন তাদের পরিচয়টি একটু জানিয়ে রাখতে চাই। অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম, সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও সদস্য, কোভিড-19 জাতীয় কারিগরি পরামর্শ কমিটি, তিনি থাকছেন আমাদের সাথে। আরো থাকছেন মোহাম্মদ মাহবুব হোসেন, সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। এছাড়াও থাকছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আমাদের সাথে থাকবেন মোহাম্মদ আরিফুজ্জামান ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, পানি উন্নয়ন বোর্ড। অতিথিদের তালিকাটি জানিয়ে রাখলাম। আবারও বলছি, আপনারা চাইলে আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন বা প্রশ্ন করতে পারেন টেলিফোনের মাধ্যমে। আমি যদি একটু স্টুডিও অতিথির কাছে আবারও যাই, ডাক্তার মোহাম্মদ আবুল কালাম চৌধুরী, আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে। যে বিষয়টি আসলে প্রথমেই আপনার কাছে জানতে চাই, আমরা করোনার সংক্রমণের শনাক্তের হার দেখছিলাম কমেছে, কিন্তু আপনার কাছে আসলে প্রকৃত চিত্রটা জানতে চাই। আপনি যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন, সেখানকার চিত্র ধরে যদি আমাদের আসলে করোনা পরিস্থিতির মূল্যায়নটি করেন। প্রথমে যে বিষয়টি উত্থাপন করলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বর্তমানে করোনা পরিস্থিতি, আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শুরু থেকেই করোনার বিষয়ে বিশেষ প্রোগ্রাম পালন করে যাচ্ছেন। এবং আমাদের আপনার মনে আছে যে প্রথমেই যে টেস্ট করা নিয়ে সারা দেশে খুব একটা ডিমান্ড ছিল, সেই ডিমান্ড অনুসারে আমরা খুব সফলভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিভার ক্লিনিকের মাধ্যমে টেস্ট এবং অনলাইন সার্ভিসের মাধ্যমে প্রাথমিক গত বছর যে ভয়াবহতা ছিল সেটা আমরা খুব সফলভাবে আমরা পরিচালনা এই স্বাস্থ্য সেবা দিতে সক্ষম হয়েছি। সরাসরি কিছুদিন পরে আমরা আমাদের কেবিন ব্লকের প্রায় পুরোটাই কোভিড কেবিন, সমস্ত কেবিনগুলোকে কোভিড রোগীদের জন্য আমরা প্রস্তুত করেছি এবং সব কেবিনে আমরা এই করোনা রোগীর ভর্তি সেবা এবং এটা খুব সফলভাবে সম্পন্ন করেছি। আমাদের ট্রায়ালের মাধ্যমে যে কোনো রোগী সরাসরি আউটডোরে প্রবেশ করে আমাদের করোনার যে ইউনিট ছিল সেখানে কোভিড, নন কোভিড, সাসপেক্টেড কোভিড সব ধরনের আমাদের করোনার যত ধরনের ফ্যাসিলিটিস ছিল আমরা সেগুলা সেই সেবাগুলো আমরা প্রোভাইড করতে সক্ষম হয়েছি।
এবং বর্তমানে এই বছরে যে কিছুদিন আগে যে সেকেন্ড ওয়েভটা আসছে, তাতেও আমরা আমাদের যে বঙ্গবন্ধুর বিশেষায়িত হসপিটাল, আমাদের যে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, সেটাকেও আমরা কোভিড রোগীদের জন্য বিশেষায়িত হসপিটাল হিসেবে ফিল্ড হসপিটালের মতো আমরা কার্যক্রম পরিচালনা করে এই পর্যন্ত আমরা করোনা রোগীদের সফলভাবে সেবা দিয়ে আসছি। এবং সেই সাথে অন্যান্য ব্লকে ইউনিটে আমরা স্বাভাবিক চিকিৎসা সেবা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অব্যাহত রেখেছে। বর্তমান আমাদের মাননীয় ভিসি মহোদয় অধ্যাপক শরফুদ্দিন স্যার আসার পরে সেই বিষয়টাতে আরো গুরুত্ব আরোপ করেছেন। তার মানে গুরুত্ব সহকারে আপনারা একেবারে যে করোনার চিকিৎসা যেটি বলা হয় সেটি একেবারে 100% আমরা শতভাগ যদি বলি যে আপনারা সেই চেষ্টা করেছেন। এবং করোনা পরিস্থিতিটি আপনার কাছে আসলে জানতে চাইছিলাম যে আপনি আমরা যেমনটি প্রথমে বলছিলাম যে আসলে শনাক্ত কমেছে, 9% এসেছে, এটিতে আসলে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি। আসলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি কিনা একটু যদি আমি আমাদের সাথে যুক্ত করি। অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম, সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও সদস্য, কোভিড-19 জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। আমরা আসলে আলোচনা করছিলাম, ডাক্তার মোহাম্মদ আবুল কালাম চৌধুরী তিনিও বলছিলেন যে করোনার চিকিৎসা কিভাবে হয়েছে, আসলে হাসপাতালগুলোতে মানুষ কেমন এসেছে, এখন কি অবস্থা, তিনি প্রকৃত চিত্র যেটি হাসপাতালে মাঠের চিত্রটি বলছিলেন। আপনার কাছে একটু জানতে চাই যে করোনা শনাক্তের হারটি তো কমছে, কিন্তু আবার কোথাও কোথাও থার্ড ওয়েভের আমরা আশঙ্কা সেটিও করা হচ্ছে, বিশেষজ্ঞরা করছেন এবং বিভিন্ন দেশেও সেটি করা হচ্ছে। আবার আমরা দেখছি যে বিভিন্ন নতুন নতুন ভ্যারিয়েন্টের নামও আমরা শুনতে পাচ্ছি। ফলে এই যে করোনা সংক্রমণ কমে যাচ্ছে, শনাক্ত চৌধুরী আপনার কাছে আসতে চাই আবারও। এই যে করোনার সময় সার্জারির বিষয়টি, যেহেতু আপনি এই বিষয়ে বিশেষজ্ঞ, আপনার কাছে একটু জেনে নিতে চাই আসলে এই সময় কেউ যদি আসলে করোনার সিমটম থাকে বা করোনা তার পজিটিভ এসেছে, কিন্তু অ্যাপেন্ডিক্স অপারেশন বা যেই অপারেশনগুলো সার্জারিগুলো আসলে একেবারে না করলেই না, এখনই লক্ষণগুলো দেখা গেছে, এখনই সেটা সার্জারিতে যেতে হবে, তাদের ক্ষেত্রে আসলে ব্যবস্থা করাটা বা চিকিৎসাপত্রটা আসলে কিরকম হয়, চিকিৎসা ব্যবস্থা করাটা? ধন্যবাদ আপনাকে। যে করোনাকালীন সার্জারির বিষয়ে বিভিন্ন ধরনের নির্দেশনা আছে আমাদের সার্জিক্যাল সোসাইটি এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মাধ্যমে। যে আমাদের সার্জিক্যাল বিষয়ে যে নির্দেশনা ছিল, যে সমস্ত সার্জিক্যাল বিষয় অতি জরুরি না অথবা মেডিসিন বা ড্রাগ ট্রিটমেন্ট দিলে রোগীগুলা কিছুদিন অপেক্ষা করা যাবে, সেইগুলাকে অ্যাটলিস্ট করোনার ওভারকাম হওয়ার পরে সার্জারি করা অথবা একটা ভালো সময়ে তাকে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে কিছু সময় ডিলে করা। আর যেগুলো একবারে ইমার্জেন্সি জরুরি, আপনারা জানেন আমাদের অনেকগুলো হাসপাতালে ডেডিকেটেড হাসপাতাল ছিল যেখানে কোভিড রোগীদের সার্জারি হয় এবং অতীত হয়েছে, এখনো হচ্ছে। বিশেষ করে মনে করেন সিজারিয়ান অপারেশন কোথাও বন্ধ ছিল না, কোভিড পেশেন্ট হলেও সিজারিয়ান অপারেশন হচ্ছে। সরকারের বেশ কিছু প্রতিষ্ঠান, হাসপাতাল এগুলাতে ডেজিগনেটেড ছিল, যেমন মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল শুরু থেকে এই ধরনের সার্জারি করে আসছে। ঢাকা মেডিকেলের একটা অংশ এরকম ইমার্জেন্সি কোভিড পেশেন্টদের সার্জারি করে আসছে। এই ধরনের আসছে, আমাদের সব হাসপাতালে এই ধরনের প্রস্তুতি ছিল এবং আছে। কিন্তু আমাদের নির্দেশনা ছিল যে যদি কোনো সার্জিক্যাল কন্ডিশন ট্রিটমেন্টের মাধ্যমে ডিলে করা যায়, সেক্ষেত্রে আমরা কিছুদিন অপেক্ষা করা ভালো। কারণ আপনারা জানেন যে করোনার সবচেয়ে এফেকশনটা বেশি হয় লাংসে বেশি হয়। সেক্ষেত্রে সার্জারিও যেগুলো ধরনের সার্জারির যে আমরা আউটকাম নির্ভর করে বা অ্যানেস্থেসিয়াকালীন যে এফেক্টটা হয় লাংসের উপরে বেশ চাপ পড়ে এবং কোনো কারণে যে সমস্ত রোগীর আমরা অপারেশন করি যদি তার লাংস ঠিক মতো কাজ না করে, পুরো সার্জিক্যাল প্রসিডিউরটাই আউটকামটা রিস্কের মধ্যে ফেলে দেয়। ফলে আমাদের বিভিন্ন সময় যে নির্দেশনা ছিল যে আমাদের সার্জারি কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে ভালো করে নেওয়া এবং ইমার্জেন্সি যেগুলো সেগুলো সব ধরনের প্রস্তুতি নিয়ে, পেশেন্টের প্রস্তুতি বা সার্জন টিমের প্রস্তুতি নিয়ে অপারেশন করা, এবং সেগুলো আমাদের দেশে হয়েছে, এখনো হচ্ছে। আর মানে সেই ক্ষেত্রে আসলে অনেক সাবধানতা অবলম্বন করে যতটুকু আসলে করা যায় একেবারে করতেই হবে, যেহেতু আপনাদের সমস্ত প্রিকশন গুলো নিয়ে আপনারা পিপি পরে বিভিন্ন ব্যবস্থাপনার মাধ্যমে আসলে এই সার্জারি গুলো করে থাকছেন। হ্যাঁ, এই সার্জারি রিস্কটা অনেক বেশি, কারণ আপনারা জানেন যে একটা ক্লোজ অপারেশন থিয়েটার, একটা ক্লোজ চেম্বার, এখানে এসি থাকে, খুব এয়ার কন্ডিশনের কারণে এই কোভিড কোনো পেশেন্ট থাকলে তার রেসপিরেটরির অনেক মাধ্যমে যে ছড়ায় এবং স্টাফ সহ সবাই এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হয়, সার্জনদেরও করতে হয় এবং পেশেন্টের যে রেসপিরেটরি সিস্টেম, যে আমাদের ইনস্ট্রুমেন্ট, যে অপারেশন থিয়েটারের যে সেফটি এবং অ্যানেস্থেসিয়ার যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ হয়, এগুলা আমরা অনেকটা ডিসপোজেবল সিস্টেমে আমরা নিয়ে দিতে হয় এবং আরো সতর্কতা অবলম্বন করতে হয়।
বা হয়েছে যেগুলো আমাদের অপারেশনের কোভিড পেশেন্টের থেকে যাতে সার্জিক্যাল স্টাফ বা অন্য পেশেন্টরা যাতে এফেক্টেড না হয় সেদিকে আপনাদের অনেক আমরা বাড়তি বেশি নজর রাখতে এবং হবে। এভাবে আমরা সার্জারি পরিচালনা জি, করে আসছি। আপনার কাছে জানবো আসলে ল্যাপারোস্কোপিকটা আসলে কি, আপনার কাছে এগুলো জানতেই চাই। কারণ আমাদের অনেকেই আছেন যারা আসলে গ্রামে গঞ্জে এমনকি শহরেও মানুষ ল্যাপারোস্কোপিক বিষয়টা বোঝেন না বা জানেন না, শুনলে হয়তো একটু ভয় পান। আপনার কাছ থেকে শুনলে হয়তো আজকে তারা আশ্বস্ত হতে পারবেন এবং প্রয়োজনে সেক্ষেত্রে যেতেও পারবেন। আসবো আপনার কাছে। আমরা যদি একটু আমাদের সাথে যুক্ত করি মোহাম্মদ মাহবুব হোসেন, সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। 12 সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাচ্ছে, যেটি আমরা জানি এটা আসলে প্রত্যাশিত একটি বিষয় ছিল। কিন্তু আপনার কাছে আসলে অনেকেই হয়তো জানতে চাইছে সিদ্ধান্তগুলো কি হলো, কি হবে না হবে বিভিন্ন বিষয় নিয়ে। কিন্তু আমরা আসলে যে বিষয়টি জানতে চাই আমাদের দর্শকদের জন্য, যে খুলে দিলাম শিক্ষা প্রতিষ্ঠান, এটাই তো শেষ নয়, এরপরে তো আরো অনেক বিষয়গুলো আছে। সেই বিষয়গুলো নিয়ে আপনাদের আসলে পরিকল্পনা কি বা আপনারা কি ভাবছেন? কেননা এখানে কিন্তু অনেক বিষয় আসছে যে আসলে এই যে সেশন, আমরা যদি ধরি যে দুটো সেশন আসলে একটা গ্যাপ হয়ে গেল, কিন্তু সেখানে শিক্ষার ঘাটতির বিষয় আছে, স্বাস্থ্যবিধির বিষয় আছে, সবকিছু মিলে একটু যদি বলেন আসলে আপনাদের পরিকল্পনা খুলে দেওয়ার পরে। আসলে আমাদের তরফ থেকে বক্তব্য হলো এই যে অপারেশনগুলো বিশেষ ধরনের যন্ত্রের মাধ্যমে করা হয়, অর্থাৎ পেট না কেটে ভিতরে যে অপারেশনগুলো করা হয় সেটাকে ল্যাপারোস্কোপি বলে। অ্যাকচুয়ালি ল্যাপারো মানে অ্যাবডোমেন বা পেট। তো অ্যাকচুয়ালি এটা অনেক সময় দেখা যায় জনসাধারণ প্রথম দিকে যে যখন এই দেশে টেকনোলজিটা আসে তখন অনেকেই সন্দেহের মধ্যে ছিল এটা কতটুকু কার্যকর হবে, কমপ্লিকেশন কম্পেয়ার করা হতো এবং আমাদের যারা এই সার্ভিসটা প্রোভাইড করতো তাদের এক্সপার্টনেস, স্কিলনেস, আমাদের বলে একটা লার্নিং কার্ভ, আমাদের নিজেদের প্রিপেয়ার করা যারা সার্জন, এদের একটা বিষয় ছিল। ফলে প্রথম দিকে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ছিল এবং কিন্তু পরবর্তীতে মানুষ বুঝতে পারছে এবং দেখবেন অনেকে এখন বলে যে কম্পিউটার দিয়ে অপারেশন, আসলে এই জিনিসটা ঠিক না, তা কিন্তু মানুষ এটা এইভাবে নিয়ে গেছে যে কম্পিউটার দিয়ে অপারেশন। তো আমরা ল্যাপারোস্কোপি ইনস্ট্রুমেন্টের মাধ্যমে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ঢোকার পরে অ্যাকচুয়ালি এটা এন্ডোস্কোপি, এটার ভিশনটা আমরা টেলিভিশনে নিয়ে যাই বা আমাদের মেডিকেল মনিটর থাকে, আমরা অপারেশনটা করি মনিটর দেখে দেখে এবং আমাদের হাতের মধ্যে অ্যাবডোমিনের বাইরে, পেটের বাইরে যন্ত্রের অংশের সাথে আমাদের হাতের সম্পর্ক থাকে এবং আমাদের ভিশনটা থাকে টেলিভিশনে পার্শ্ববর্তী কোনো মনিটরে আমরা দেখে দেখে অপারেশনটা করি। এবং ল্যাপারোস্কোপিক সার্জারি এটা অত্যন্ত একটা নিখুঁত পদ্ধতি। আমাদের যে ভিতরের অংশে এটা এনলার্জ করে দেখা হয় এবং খুব সূক্ষ্মভাবে সব ধরনের অপারেশনে এখন আমরা পেটের যে সাকসেস রেটটা কি রকম? সাকসেস রেট আসলে এটা এই টেকনোলজির উপরে নির্ভর করে না। যে কোনো অপারেশন আমরা মনে করেন একটা গলব্লাডারের পাথর অপারেশন করলে পাথর সহ পিত্তথলিটা আমরা রিমুভ করি, এটা পেট কেটেও করি এবং ল্যাপারোস্কোপি দিয়ে করি, ভিতরের মূল কাজটা কিন্তু একই। আর এটা হলো পদ্ধতি, একটা হলো ওপেন আমরা কেটে করি আর একটা হলো টেকনোলজি ইউজ করি। মানে মানুষের মধ্যে একটা থাকে না বিভ্রান্তি যে ছোট করে একটি কেটে একটা টেলিভিশন দিয়ে এত বড় অপারেশন একটা করে ফেললো, সার্জারি হয়ে গেল আমার, আর তাকে তো বড় করে একটা কাটা, বড় করে সার্জারি, সেটা একটা আলাদা ব্যাপার। মানে বিষয়গুলো কি এরকম নাকি ওই ছোট একটা সার্জারি ওটাতে আসলে অনেক বড় সার্জারি, সাকসেসটা আসলে অনেক ভালো হতে পারে, ফলটা অনেক বেশি আসতে পারে? না, এটা মানুষের ধারণা ভুল। কারণ আমরা যখন ল্যাপারোস্কোপি দিয়ে আমরা অপারেশনটা করি, আমরা যে ভিশন যেটা আমরা মনিটরে দেখি এটা কিন্তু অনেক এনলার্জ করে দেখা হয় এবং ল্যাপারোস্কোপির কিছু ডিভাইস যেগুলা আমরা সুচার ম্যাটেরিয়াল এখানে ক্লিপ দিই, তারপরে আমরা যে কাটিং, এগুলো আমাদের বিভিন্ন ধরনের ডিভাইস আছে, এনার্জি ডিভাইস, এখানে কোয়াগুলেশন, কাটিং, রক্ত ক্ষরণ বন্ধ করণ, এগুলো সমস্ত ইনস্ট্রুমেন্টাল এবং খুব নিখুঁতভাবে অলমোস্ট ব্লাডলেস অপারেশন গুলো হয়। এবং অ্যাবডোমেন এখন আসলে কিছু কিছু অপারেশন যেগুলো গোল্ড স্ট্যান্ডার্ড বলা হয়, সারা ওয়ার্ল্ডে ন্যূনতম বিতর্ক নাই যে ল্যাপারোস্কোপি দিয়ে করতে হবে। এর মাঝে মনে করেন পিত্তথলির যে পাথর, ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি আমরা বলি, এই ব্যাপারে সারা ওয়ার্ল্ডে এখন সর্বত্র এটার মেরিট মানুষ বুঝতে পারছে এবং রোগীরা এখন এসব বলে যে আমি ল্যাপারোস্কোপি দিয়েই করবো, যেটা আগে আমাদের অনেক কাউন্সিলিং করা হতো শুরুতে এবং অনেক বোঝানো লাগতো। এবং আমরা মনে করি যে আমাদের যারা এই সার্জন, তাদের স্কিলনেস এই লেভেলে চলে গেছে যেখানে এইটা বিতর্কের কোনো বিষয় না এবং শুধু একটা অপারেশন না, আমরা সব ধরনের অপারেশন যত দিন যাচ্ছে ইনস্ট্রুমেন্ট ডিভাইস অনেক একটার পর একটা আবিষ্কার হচ্ছে এবং আমরা শুধু গলব্লাডার না, হার্নিয়া অপারেশন, সার্জিক্যাল যে জিনিসগুলা অনেক সময়
অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, হার্নিয়া অপারেশন, গলব্লাডার অপারেশন, যে কোনো পারফোরেশন, এমনকি এখন ইমার্জেন্সি অপারেশন গুলো ল্যাপারোস্কোপির মাধ্যমে করা ল্যাপারোস্কোপিকের সম্ভব। মাধ্যমে করা হয়। আরেকটি বিষয় খুব ছোট করে যদি বলেন যে এটা অপারেশন করার পর কতদিন থাকতে হয় হাসপাতালে? থাকার বিষয়টা নির্ভর করে আমরা কোন ধরনের সার্জারি করি। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম অপারেশন যেগুলো আমরা জেনারেল সার্জারিতে কমন সার্জারি গুলো করি, এটা আসলে 24 ঘন্টার মধ্যেই রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং 3-4 দিন রেস্টের পরে রোগী ফুল ওয়ার্কিং এ চলে যেতে পারে। জি, খুব দ্রুতই কাজে ফিরে যেতে পারে। আসবো আপনার কাছে আরো বিষয়গুলো জানবো। আমি যদি এর মধ্যে একটু যুক্ত করি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার কাছেই গোলাম চৌধুরী, আপনার কাছে আসতে চাই একটু। আমরা দেখছি যে করোনা মহামারী একদিকে চলছে, সেদিকে তার উপরে আবার কিন্তু ডেঙ্গুও কিন্তু মরার উপর খরা হয়ে এসেছে। বা আপনার কাছে এই বিষয়ে একটু জানতে চাই। আমরা আসলে ডেঙ্গুর আমরা দেখছি যে বেশ এইবার কিন্তু 2019 সালে আমরা দেখেছি খুবই খারাপ অবস্থা ছিল। এবারও কিন্তু বেশ ভর্তি যদি আমরা বলি হাসপাতালে, সেটিও বেশি, মারাও যাচ্ছে, শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। সবকিছু মিলিয়ে আসলে ডেঙ্গু পরিস্থিতিটা যদি একটু বলেন। ডেঙ্গু একটা ভাইরাস জনিত রোগ এবং এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। 80% রোগী সাধারণ জ্বর বা সর্দি কাশির মতো হয়, এমনিতে ভালো হয়ে যায়। 20% চিকিৎসার প্রয়োজন হয়, এর মধ্যে 5% অবস্থা একটু খারাপের দিকে যাইতে পারে এবং সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের এই, যেহেতু এগুলা ভাইরাস রোগ, আমাদের প্রতিরোধের প্রতি আমাদের বেশি নজর দিতে হবে। বিশেষ করে যে এটা সবাই জানে যে একটা মশাবাহিত রোগ এবং এডিস মশার কামড়ের মাধ্যমে এই ডেঙ্গু ভাইরাসটি ছড়ায়। সেই জায়গায় আমাদের ভাইরাসের সব ধরনের ডিজিজের মতো এই ডেঙ্গুতে আমাদের প্রতিরোধ ব্যবস্থার প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। প্রতিরোধ ব্যবস্থা যদি আমরা ঠিক মতো পালন করতে পারি, তাহলে আক্রান্ত সংক্রমণ কমে যাবে এবং চিকিৎসার ব্যাপারটা যেহেতু একটু জটিল, কাজে আমরা মনে করি আমাদের সবার, জনসাধারণ সহ সিটি কর্পোরেশন এবং আরো যত ধরনের স্বাস্থ্যকর্মী আছে, আমরা যদি প্রতিরোধের বিষয়টাকে গুরুত্ব বেশি দিই, তাহলে এই ডিজিজটা কন্ট্রোল করা খুব সহজ। আর যদি বেশি পরিমাণে আক্রান্ত হয়, হসপিটাল সার্ভিস আপনারা জানেন, সাধারণ রোগীর সার্ভিসে হসপিটালগুলো অলমোস্ট ফিল আপ থাকে। সেই ক্ষেত্রে এডিশনাল একটা চাপ সহার মতো আমাদের হসপিটাল ব্যবস্থা হয়তো নাই। এর মাঝে আমাদের তো কোভিড আছে, তো ডেঙ্গু, তারপরেও ডেঙ্গুকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় ইনস্টিটিউট বা হাসপাতালগুলোতে। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গুর জন্য আলাদা মেডিসিনে আলাদা ইউনিট আছে, যাতে সহজে রোগী আউটডোরে চিকিৎসা নিতে পারে এবং প্রয়োজনে ভর্তির ব্যবস্থা আছে, ভর্তি করে চিকিৎসা দিতে পারে। যেমন এই সময় বলা হচ্ছে যে ট্রিটমেন্ট প্রোটোকলটা যদি ঠিক মতন মানা হতো, তাহলে হয়তো ডেঙ্গুতে যে মৃত্যুটা হচ্ছে সেটা অনেকাংশে ঠেকানো যেত, এমনটি আমরা শুনছি। আমি আগেই বলছি যে ট্রিটমেন্ট বিষয়ে ভাইরাসের বিরুদ্ধে কিন্তু ডেফিনিটিভ কোনো ট্রিটমেন্ট নাই। সাপোর্টিভ ট্রিটমেন্ট, সিম্পটোমেটিক ট্রিটমেন্ট আছে। কাজে ট্রিটমেন্টের প্রতি যদি আপনার কেউ মনে করে যে ট্রিটমেন্টের কারণে রোগীগুলো খারাপ হচ্ছে, সেটা আসলে সঠিক না। তারপরেও যেহেতু আমাদের ডেথ প্রিভেনশনের জন্য যে ধরনের সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া দরকার, এটা অবশ্যই খুব বেশি জটিল কোনো বিষয় না। আমরা জানি যে ডেঙ্গুতে সাধারণত যে এফেক্টটা হয়, যারা খারাপ হসপিটালে বা মৃত্যুর কারণ যেগুলা ডেঙ্গু হেমোরেজিক ফিভার, সেটা আমাদের প্রিভেন্ট করতে হবে এবং হসপিটালাইজেশনের মাধ্যমে, বিশেষ করে আপনারা জানেন যে রক্তের একটি অংশ প্লাটিলেট আমরা যেটা বলি কমে যায় এবং এই বিষয়গুলো কমে যায়, সেটার প্রতি যারা একটু সিরিয়াস ইল হয়ে যায়, তাদের সেই বিষয়ে অবশ্যই চিকিৎসা দিয়ে, সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে রোগী কিন্তু বাঁচানো সম্ভব। জি, তার মানে তাকে হাসপাতালে যেতে হবে এবং জানতে হবে আসলে হাসপাতালে কখন যেতে হবে রোগীকে। জানবো আপনার কাছে এই বিষয়টি নিয়ে। আমরা যদি এর মধ্যে একটু যুক্ত করি, মোহাম্মদ আরিফুজ্জামান ভুঁইয়া, নির্বাহী প্রকৌশলী, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, পানি উন্নয়ন বোর্ড, তিনি আছেন আমাদের সাথে। যেমনটি আবুল কালাম চৌধুরী, আপনার কাছে আসলে জানতে চাইছিলাম যে ডেঙ্গু বা জ্বর আসলে করোনাতেও জ্বর আসে, ডেঙ্গুতেও জ্বর আসে। যেমনটি বলা হয় যে ডেঙ্গুতে আসলে জ্বর অনেক, টেম্পারেচার অনেক বেশি হয়, এমন ভাবে আসলে পার্থক্যটা আমরা শুনছি। সেক্ষেত্রে আসলে যেমনটি আপনার কাছে জানতে চাই যে হাসপাতালে আসলে কখন যাবে রোগী যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, শনাক্ত হচ্ছে ডেঙ্গু, তারপর হাসপাতালে যাওয়ার প্রক্রিয়াটা কি হবে? জি, যে বিষয়টা আগেই বলতেছিলাম যে এই সমস্ত রোগী হাসপাতালে যাওয়ার প্রয়োজন কখন পড়ে। আমরা প্রাথমিকভাবে যে বাসায় থেকে চিকিৎসা করা, বিশেষ করে জ্বরের জন্য কিছু স্পঞ্জিং করা বা প্যারাসিটামল ওষুধ খাওয়া,
এগুলা সে নিতে পারে। যখন জ্বর অনেকদিন হয়ে যাবে, 3-4 দিনের মধ্যে না কমবে, সাধারণত ভাইরাস 1 সপ্তাহের মধ্যে তার আক্রমণের তীব্রতা কমে যাওয়ার কথা, কিন্তু তারপরে যদি না কমে, এটা একটা বিষয় থাকে। জ্বর যদি লং টার্ম এক্সটেন্ড হয় আর পানি শূন্যতা দেখা দেয় এই সমস্ত রোগী, বিশেষ করে জ্বরের কারণে পানি শূন্যতা, তারপরে বারবার বমি হয়, এই সমস্ত কারণে সে পানি শূন্যতা দেখা দেয়, এবং পানি শূন্যতা দেখা দিলে বডির সমস্ত সিস্টেম এফেক্ট করে এবং কিডনি সিস্টেম এফেক্ট করে। তারপরে যদি আবার হ্যামোরেজের বিষয়টা থাকে, প্লাটিলেট কমে যায়, এই সমস্ত কারণে রোগী খারাপ হয়ে যায়। এই লক্ষণগুলো যখন দেখা যাবে যে রোগী দুর্বল হয়ে যাচ্ছে, ঠিকমতো খেতে পারছে না, বারবার বমি হয়, পানি শূন্যতা হয়ে যাচ্ছে, প্রস্রাব ঠিকমতো হচ্ছে না, তখনই রোগীগুলোকে জরুরি ভিত্তিতে হাসপাতালে যাওয়া উচিত আমি মনে করি। এবং সময় মতো হাসপাতালে না গেলেই রোগীগুলোর জীবন আসলে সংকটাপন্ন হয়ে যায়। আপনার কাছে জানতে চাই আসলে পরামর্শ আসলে আমাদের জনসাধারণের প্রতি আমার একটা পরামর্শ থাকবে যে আমাদের দেশের সরকার যে ধরনের পরামর্শ বা স্বাস্থ্য বিভাগ এই সমস্ত বিষয়ে যেগুলা নির্দেশনা দেয়, এগুলা সঠিকভাবে পালন করতে হবে। এগুলোর মধ্যে আমাদের কেন জানি একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে। মানতে চাইলে স্বাস্থ্যবিধি মানতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল আবারও হাজির হব, নতুন নতুন বিষয় থাকবে, সেই সাথে করোনা ভাইরাস এই বিষয়টি তো থাকবেই, বরাবরই আমাদের থাকছে, আমরা আলোচনায় রাখছি। আপনারা ভালো থাকবেন, বাংলাদেশ টেলিভিশন সাথে থাকবেন, এই সময় অনুষ্ঠানটি দেখবেন। ধন্যবাদ, স্বাস্থ্যবিধি মানবেন।